নমস্কার, সংবাদ পড়ছি মিতা গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে আরো সচেতন হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলার বিভিন্ন শিক্ষা এবং শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান পরিদর্শনে রাজ্যপাল। জনকল্যাণকারী প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আহ্বান প্রাণী সম্পদ বিকাশ করতে। বিশ্বজনীন স্বীকৃতি জিআই ট্যাগ পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা। বিশ্বকাপ ফুটবলে বিশ্ব রেকর্ডের সামনে লিওনেল মেসি। এবারে বিস্তারিত সংবাদ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সচেতন হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সঙ্গে জন আন্দোলনের রূপ দিতে হবে এই ব্যবস্থাপনাকে। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনাকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নের লক্ষ্যে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন করতে জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। নিউ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026-এর বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরকে আরো সুন্দর এবং স্বচ্ছ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত নগর উন্নয়ন দপ্তরের সচিব ডাক্তার মিলিন্দ রামটেকে সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক, নিগমের সিইও সাজু ওয়াহিদ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী একটি স্বচ্ছতা অ্যাপেরও আনুষ্ঠানিক সূচনা করেন। কোন জায়গায় কোন ওয়ার্ডে কি সমস্যা, কোন জায়গায় উন্মুক্ত স্থান রয়েছে যেখানে বেশি পরিমাণে এই ধরনের বর্জ্য ফেলা হয়, বা কোন জায়গায় ড্রেনের কি অবস্থা, সেখানে কোন জায়গায় এই বর্জ্যগুলো ফেলা হয়, সেই আপনাদের দায়িত্বই কারণ। এবং নির্বিধা অ্যাপ সেটা আমরা স্বচ্ছ ভারতের কথা বলছি, কিন্তু প্রতিটা স্টেট যখন নিজ নিজ স্বচ্ছতা না আসবে তাহলে সেটা সম্ভব হবে না। আমরাও স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ যে মিউনিসিপ্যালিটি আছে যার যার সেই জায়গার স্বচ্ছতার নাম দিয়ে আপনারা কিন্তু সেইভাবে সেই আন্দোলনে আপনারা সামিল হতে পারেন। এবং যারা স্কুলে আছেন, ক্লাব আছেন এবং সামাজিক যে সংগঠনগুলো আছে, হাট বাজার, আমরা তো প্রায় বটতলার থেকে আসি বা মহারাজগঞ্জ বাজারে, তো সবসময় দেখি কোনো পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে এই আবর্জনাগুলো ফেলে। তো এখন ডিএমএম কালেক্টরদের এখন কিন্তু সাংবিধানিক রাইটস আপনাদের চলে এসছে, আপনারা ইচ্ছে করলে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং যতক্ষণ ধরে এইভাবে না হবে, এর জন্য সুপ্রিম কোর্ট কিন্তু আসতে হলো, করছিলেন, সেটাকে আরো বেশি দায়িত্বের সাথে সেটা আপনাদের করতে হবে, কারণ আপনারা গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু আপনারা জানেন। বিজেপির প্রদেশ কার্যালয়ে আজ দলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের আগামী দিনের সাংগঠনিক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, দলের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, প্রভারী ডাক্তার রাজদেব রায় সহ রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি মাসে একবার করে মন্ডলের মিটিং হয়, জেলার মিটিংগুলো হয়, কোঅর্ডিনেশন কমিটি সমস্ত স্তরে, ব্লক স্তরে, মানে মন্ডল স্তরে, জেলা স্তরে যেন কোঅর্ডিনেশন কমিটিগুলো বসে এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় এবং সাংগঠনিক গতি যেন আনা হয়। আমাদের বিভিন্ন কমিটিগুলো যেগুলো পেন্ডিং রয়েছে, স্টেট কমিটি, জেলা কমিটি, সেগুলো যেন তাড়াতাড়ি করা হয়। এই সমস্ত বিষয় নিয়ে সাংগঠনিক আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো এসেছে দিল্লি থেকে, বলিদান দিবস উপলক্ষে 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত, সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা। অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আজ 2 দিনের সরকারি সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভারত মঙ্গোলিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন তিনি। সফরকালে ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার মঙ্গোলীয় প্রতিপক্ষ বিদেশমন্ত্রী বি বাতসেতসেগের সঙ্গে
দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। মঙ্গোলিয়া সফর শেষে বিদেশমন্ত্রী আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফর করবেন। সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া বৃহস্পতিবার জেজুতে অনুষ্ঠিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপ্যারিটিতে তিনি বক্তব্য রাখবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেন, কথা বলেন আবাসিকদের সঙ্গেও। এছাড়া টেপানিয়ায় বৃক্ষরোপণেও অংশ নেন তিনি। দেখুন একটি প্রতিবেদন। গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন কাকরাবন ব্লকের আমতলী এলাকার আলোর দিশারি শিশু নিকেতন এবং মাতাবাড়ি ব্লকের খিলপাড়া বালক শিশু নিকেতন পরিদর্শন করেন। আবাসিক শিশুদের সঙ্গে মত বিনিময় করে তিনি তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উচ্চ শিক্ষার বিষয়ে খোঁজখবর নেন রাজ্যপাল। বড় হয়ে তারা কি হতে চায়, কোন বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী এবং কিভাবে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারে সে বিষয়েও শিশুদের নানা পরামর্শ দেন তিনি। পাশাপাশি আবাসিকদের শিক্ষা, খাদ্য, প্রশিক্ষণ, নাচ গান, যোগ ব্যায়াম ও ভোকেশনাল শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কেও অবগত হন রাজ্যপাল। আমতলীর আলোর দিশারি শিশু নিকেতনের জন্য একটি স্মার্ট ক্লাসরুম গড়ে তুলতে 50,000 টাকার আর্থিক অনুদানের ঘোষণাও দেন রাজ্যপাল। योगा एक स्वास्थ्य के लिए और अपने को टेंशन फ्री रखने के लिए एक अच्छा ये है और पैसे का खर्च भी नहीं है। जो योगा प्रैक्टिस करते हैं उनका स्वास्थ्य अच्छा होता है, सब में आगे रहते हैं और सेल्फ डिसिप्लिन भी उसमें निकलता है। এখানে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের গুণগত মান এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। এছাড়া তেপানিয়া স্কুল প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন রাজ্যপাল। রাজ্যপালের সফরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, অধিকর্তা এল রাংখল, জেলা শাসক রিঙ্কু লাথের সহ পদস্থ আধিকারিকরা। स्टेट गवर्नमेंट जो भी बच्चे हैं उनके जिनको माँ बाप नहीं है, सिंगल पेरेंट्स है या दोनों भी है मगर बच्चों को छोड़ दिए, ऐसे बच्चों को और कोई बच्ची है घर में शादी करते बोले तो माइनर है, इसीलिए वो बच्चे आने के बाद गवर्नमेंट से ऐसे इंस्टीट्यूट में रख के उनको हर तरीके से उनको एजुकेशन, कल्चरल एक्टिविटी, रहने के लिए भोजन, ये सब करके उनको भी जो माँ बाप है सो लोग जो दे सकते हैं वैसे ही गवर्नमेंट, ये सब गवर्नमेंट के बच्चे हैं, खुद के बच्चे ऐसे सोच के सब कुछ फैसिलिटीज दे के लेके जा रहे हैं। গোমতী জেলা থেকে শ্যামসুন্দর দত্তের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। গোমতী জেলার জনজাতি অধ্যুষিত কিল্লা এলাকায় ছাত্রছাত্রীদের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস পরিদর্শন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া। তার সঙ্গে ছিলেন কিল্লা ব্লকের বিডিও মনোরঞ্জন দেববর্মা, শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা। পরিদর্শনকালে তিনি বিদ্যালয় ও ছাত্রাবাসের পরিকাঠামো, ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা, পাঠদানের মান এবং অন্যান্য সুযোগ সুবিধা খতিয়ে দেখেন। অধ্যক্ষ বলেন, একলব্য বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষা ও উন্নত পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ চলছে। আজকে একলব্য মডেল রেসিডেন্সি স্কুল বাগমা এলাকাতে কিল্লা ব্লকে এটা কনস্ট্রাকশন হয়েছে। ওই হোস্টেল এখন পরিদর্শন চলছে।
এবং স্কুলটাও এখন পজিশন হলো এলাকাতে, যাহাতে মডেল এডুকেশন যাতে দেওয়া যেতে পারে এবং যাহাতে প্রপার এডুকেশন দেওয়া যেতে পারে, তার জন্যই এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটা। এইটা দিয়ে ডে বোর্ডিং স্কুল ছিল, কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলে এটা রেসিডেন্সিয়াল স্কুলেই বানানো হয়েছে। ডিডি ত্রিপুরার বাংলা ও ককবরক সংবাদের সময়সীমা 30 মিনিট থেকে বেড়ে 1 ঘন্টা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এজন্য তিনি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী এবং সংবাদ বিভাগ সহ ডিডি ত্রিপুরার পুরো টিমকে অভিনন্দনও জানিয়েছেন। আগে মাত্র 15 মিনিট বাংলা এবং 15 মিনিট ককবরকে দূরদর্শনে আগরতলাতে প্রচার হতো, কিন্তু এখন আধা ঘন্টা বাংলা এবং ককবরক দূরদর্শনে প্রচার হয়। এইটা শুনে সত্যি আমি আনন্দিত, বিশেষ করে দূরদর্শনের যারা আছেন এবং দূরদর্শনের যারা প্রচারের জন্য আছেন। কাজেই এর মাধ্যমে আমাদের ভারতবর্ষের কোথায় কি হচ্ছে এটা অধিক মাত্রায় আমরা দেখতে পারবো, জানতে পারবো এবং আমরাও সবাই তাল মিলিয়ে দেশের যেভাবে এগিয়ে যাচ্ছে ওইভাবে আমরাও এগিয়ে যেতে পারবো। গ্রামের অর্থনীতিকে স্বাবলম্বী করে তুলতে সরকারের বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দপ্তর, বললেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। আজ আগরতলায় গোর্খাবস্তিতে দপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে 2026-27 অর্থ বছরের প্রথম পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, 2025-26 অর্থ বছরে দপ্তরের হাতে নেওয়া প্রকল্পগুলির কাজের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখা হয় বৈঠকে। চলতি বছরে উন্নয়নের নিরিখে দপ্তর বেশ সাফল্য অর্জন করেছে বলেও জানান তিনি। পাশাপাশি বৈঠকে আগামী দিনের কাজের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা ডাক্তার নীরাজ কুমার চঞ্চল সহ পদস্থ আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকের আগে মন্ত্রীর হাত ধরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বর্ধিত নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হয়। প্রতি বছর টার্গেট থাকে যাতে আমরা যে টাকা পাই, ওয়েদার ফ্রম স্টেট ফান্ড অর সেন্ট্রাল ফান্ড, এটা যেন আমরা প্রপারলি ইমপ্লিমেন্টেশন করতে পারি সময়ের মধ্যে, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। তার সাথে সাথে আপনারা আজকে দেখেছেন আমাদের এই বিল্ডিংয়ের উপরে আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করেছিলাম, সেটারও আমরা ইনোগ্রেট করেছি। সেখানে বিভিন্ন অফিসের আমাদের যেগুলি কাজ রয়েছে এগুলিকে আমরা এক্সটেন্ডেড সেখানে করছি। ট্রান্সপোর্ট যে সমস্ত কাজ রয়েছে সেখানেও আমরা নিয়ে গেছি আমাদের কাজের সুবিধার্থে, তো সেটাও আমরা ইনোগ্রেশন করেছি। সব মিলিয়ে আমাদের দায়িত্ব এবং আমাদের লক্ষ্য এই রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে বেশি থেকে বেশি মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং আমাদের যারা এমপ্লয়ি রয়েছেন, আমাদের যারা অফিসার রয়েছেন, তারাও যেন নিজেদের রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ফিক্সড করে আমরা কাজ করতে পারি, যাতে করে আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়াতে পারি। বিশ্বজনীন স্বীকৃতি জিআই ট্যাগ পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা। মূলত রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি এবং পারস্পরিক উৎসবের সঙ্গে এই বাদ্যযন্ত্রটি ওতপ্রোতভাবে জড়িত। মর্যাদাপূর্ণ স্বীকৃতির ফলে এই বাদ্যযন্ত্রটি দেশ বিদেশের আগেরায় এক নতুন স্বতন্ত্র পরিচিতি লাভ করবে। এটি প্রতিবেদন। রাজ্যের চিরাচরিত সংস্কৃতি, ঐতিহ্য আর পরম্পরার সাথে সারিন্দা ওতপ্রোতভাবে জড়িত এবং এই সারিন্দা জনজাতিরা তারা নিজেরা তৈরি করেন এবং শুধু সারিন্দা নয়, বেশ কিছু বাদ্যযন্ত্র তারা নিজেরা রাজ্যের ঐতিহ্যবাহী বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি হয় এবং সম্প্রতি সারিন্দা জিআই স্বীকৃতি পেয়েছে এবং তাতে আপ্লুত জনজাতি অংশের শিল্পীরা, যারা সারিন্দা নিয়ে চর্চা করছেন, যারা সারিন্দা তৈরি করছেন, যারা সারিন্দায় সুর তুলছেন। আমরা এমন দুজন সারিন্দা বাদকের সাথে কথা বলবো আজ, যারা এই স্বীকৃতি প্রাপককে শুভেচ্ছা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং তারা খুশি। এখন আমাদের দেশ তো বটেই, গোটা পৃথিবীতে অর্থাৎ দেশ ও বহির্দেশে ছড়িয়ে পড়বে রাজ্যের ঐতিহ্যবাহী এই সংস্কৃতি, রাজ্যের চিরায়ত এই সংস্কৃতি। আমরা কথা বলবো তাদের সাথে, চলুন তাহলে।
আমরা পেয়েছি আকাশবাণী আগরতলা বি গ্রেড শিল্পী তথা সারিন্দা বাদক, পাশাপাশি তিনি সারিন্দা তৈরিও করছেন এবং খুমলুং মিউজিক কলেজের ইনস্ট্রাক্টর ক্ষেত্রমোহন দেববর্মা। নমস্কার ক্ষেত্রমোহন বাবু। নমস্কার। এই সারিন্দা নিয়ে আপনি কত বছর ধরে কাজ করছেন? এই সারিন্দা প্রথম আমি 76 থেকে আমি বাজাতে শিখেন, এরপর 85 থেকে আমি এটা মানে তৈরি করতে শিখেন। প্রথমে এটা শিশু গাছের তৈরি হতো, শিশু গাছের পর গামাই, সেগুন, নিম, কাঁঠাল বিভিন্ন গাছের তৈরি হতো এটা। তবে এটার তার তিনটা আছে। আর সারিন্ডাটি মানে আমরা ককবরক ভাষায় দিয়ে বলে সাকরান্দা, মানে সঙ্গীহীন, বাংলা ভাষায় সঙ্গীহীন। এই নামের অনুসারে এক বিধবার যুবক পুত্র এই সারিন্দাটিকে তৈরি করেছেন। এরপরে তার নাম ধরেই এই সারিন্দাটি নাম দেওয়া হয়েছে সাইরান্দা। আমরা বলি সাগরান্দা, সাগরান্দা থেকে এখন সাইরান্দা। সাইরান্দা তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, বিক্রি করছেন। উড়িষ্যা, বিহার, কলকাতা, দিল্লি, অল ইন্ডিয়াতে আমি এখন এটা সাপ্লাই দিতেছি। আমাদের বর্তমানে ইলেকট্রনিক যে গিটার, ভায়োলিন আর কিবোর্ড, এটা মানে হাজার হিসাব তার ভলিউম আছে, তার আছে। আর এটা মাত্র তিনটা, এই তিনটার মধ্যে এটা ওই 1000 ভলিউমের সঙ্গে লড়াই করতে পারে। জিআই টেক পেয়েছে এই সারিন্দা, মানে এই রাজ্যের ঐতিহ্য জনজাতিদের তৈরি করা এই বাদ্যযন্ত্র। কিন্তু এই ক্ষেত্রমোহন বাবুদের হাত ধরে অনেক আগেই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সারিন্দা পৌঁছে গেছে। এই সারিন্দার জনপ্রিয়তা কিন্তু কমবে না, বরং বাড়বে। পাশাপাশি জিআই টেগও পেয়েছে। এখন দেশ বিদেশের মানুষ আরো বেশি করে এই সারিন্দার সম্পর্কে জানতে পারবে। ক্রমবর্ধমান আভ্যন্তরীণ চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর ফলে ডাউনিং স্ট্রিটে তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদের অবসান ঘটতে চলেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে 10 ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে এলে উপস্থিত জনতা তাঁকে করতালিতে স্বাগত জানান। বিদায়ী ভাষণে স্টারমার 2 বছর আগে ডাউনিং স্ট্রিটে প্রবেশের দিনটিকে জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। সেই সাথে তিনি বলেন, সেপ্টেম্বরে সংসদ পুনরায় শুরু হওয়ার আগে নতুন নেতা নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন। An end to austerity, with the fastest fall in NHS waiting lists for 17 years. The biggest improvement in rights for workers and renters in a generation. The biggest uplift in defence spending since the Cold War. এনসিসির 13 ত্রিপুরা ব্যাটালিয়নের উদ্যোগে মোহনপুরের বাইজলঘাটে আজ ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য শিবির, মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপণ, প্রাক্তন সেনাকর্মীদের সংবর্ধনা সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, এসডিপিও আশিস দাস, এনসিসির 13 ত্রিপুরা ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার কর্নেল NS ভাট সহ অন্যরা। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নকে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান কমান্ডিং অফিসার। এদিন আয়োজিত স্বাস্থ্য শিবিরে গ্রামবাসীরা চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। আগামী 22 জুলাই থেকে চতুর্দশ দেবতা মন্দিরে অনুষ্ঠিত হবে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এই উৎসব ও মেলাকে সর্বাঙ্গীন সফল করতে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর কার্যকালের পূর্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আসন্ন খার্চি উৎসব ও মেলায় তুলে ধরা হবে বলে জানান বিধায়ক রতন চক্রবর্তী।
এটা হচ্ছে 2026-এর আমাদের কাচ্চি পুজো মেলা প্রদর্শনী, যেটা প্রত্যেক বছরই হয়। মাঝখানে শুধু কোভিডের জন্য যেটা বন্ধ ছিল 1 বছর, সেটা উপলক্ষেই আজকে প্রস্তুতি মিটিং এখানে হয়েছে। বিশেষ করে এই পুজোটা সারা ভারতবর্ষের একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা একটা অল ইন্ডিয়া লেভেল উচ্চতায় কাচ্চি পুজো এবং মেলাকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা এই বছরের নিরলস চেষ্টার ফল হয়েছে। এবং নতুনভাবে আমরা সব কিছুকে, সে ফুড কোর্ট থাকে, খাদ্যের গুণাগুণের নিশ্চয়তা থাকে, সেখানে আপনার কালচারাল যে প্রোগ্রাম হয় সেগুলো সব ওপেন করে দেওয়া হয়েছে। নর্থ ইস্টের বিভিন্ন আমাদের জনজাতি থেকে শুরু করে বিভিন্ন কাস্ট, ক্রিড সবাই এখানে পার্টিসিপেট করার মতো আমরা সুযোগ চেষ্টা করি। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যকে সামনে রেখে স্মার্ট পুলিশিং এর উদ্যোগে আজ সোনামুড়া থানার পুলিশ হারিয়ে যাওয়া ও চুরি হওয়া 23টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। এই উপলক্ষে সোনামুড়া থানায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা এবং ওসি তাপস দাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা CEIR পোর্টালের সহায়তায় গত 1 মাসে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে সেগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময়ে মানুষ যারা হারানো মোবাইল, কেউ বাজারে যাওয়ার সময় হারিয়েছে, কেউ বাড়িতে হারিয়েছে, ওই ধরনের মোবাইল যেগুলি পাবলিক থেকে হারানো গিয়েছে সেগুলি আমাদের থানাতে রিপোর্ট হয়েছে। তো আপনারা জানেন, অ্যাজ এ পার্ট অফ ডিজিটাল পুলিশিং এবং বিকশিত ভারতের স্মার্ট পুলিশিং অ্যাক্টিভিটি অঙ্গ হিসাবে ত্রিপুরা পুলিশও স্লোলি বাট স্টিডিলি আমরা ট্রানজিশন করছি ডিজিটাল পুলিশিংয়ের দিকে, এবং ম্যাক্সিমাম টেকনোলজিক্যাল যে টুলসগুলি আছে ওইগুলি ইউজ করে ইনভেস্টিগেশনের কোয়ালিটিটাকে ইনক্রিজ করা এবং আমাদের দৈনন্দিন যে পুলিশিং ব্যবস্থাটা আছে সেটাকে আরও ইনক্রিজ করা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার সফল বাস্তবায়নে উপকৃত হয়েছেন পানিসাগর ব্লক ও দামছড়া এডিসি ব্লকের মৎস্য চাষীরা। সফল মৎস্য চাষী নাস্তি লাল ত্রিপুরা জানান, 6টি জলাশয়ে মাছ চাষের পাশাপাশি মাছের রেণু ও পোনা উৎপাদন করে তিনি ইতিমধ্যে প্রায় 5,50,000 টাকার মাছ বিক্রি করেছেন। অন্যদিকে পানিসাগর ব্লকের মাছ চাষী সজল সরকার জানান, দপ্তরের পক্ষ থেকে জলাশয়ে বিনামূল্যে মাছের পোনা, খাদ্য ও প্রশিক্ষণের ফলে তিনি এখন পর্যন্ত প্রায় 1,50,000 টাকার মাছ বিক্রি করেছেন। দামছড়ার অপর মাছ চাষী রঞ্জিত দাস এই প্রকল্পে 4কানি জলাশয় পেয়ে প্রথম বছরেই তিনি 50,000 টাকার মাছ বিক্রি করেছেন। ভবিষ্যতে আরও বেশি উৎপাদনের আশা করেন তিনি। মৎস্য আধিকারিক কামাল হোসেন জানান, দপ্তরের সহায়তায় নাসলি লাল ত্রিপুরা, সজল সরকার ও রঞ্জিত দাস সফল মাছ চাষী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। পানিসাগর ফিশারি দপ্তর থেকেও আমি অনেক সাহায্য পাইছি, ট্রেনিংও করছি। আর ব্লেডিং কীভাবে করে এটাও আমার শিখাইছে। এবার আমি নিজে মাছ ইঞ্জেকশন দেয়া এখন প্রায় 22 হয়ে গেছে। রেনু 5-6 লাখ আছে এখনো। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থাকিয়া এই স্কিমের থাকিয়া আর আমার বছরে 2বার ট্রেনিং করাইছে এই ফিশারি ডিপার্টমেন্টে পানিসাগর। আর মাছের খাদ্যও ফ্রিতে দেওয়া হয়েছে, পোনাও ফ্রিতে দেওয়া হয়েছে। এটা বছর শেষে বিক্রি করিয়া প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমি পাই। তাতে গিয়ে আমার সংসারে একটা উপকার হয়েছে। 3 জন বেনিফিশিয়ারিকে আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে পুকুর খনন করে দিই। তার পরবর্তী সময়ে এই পুকুরের জন্য মাছের পোনা, মাছের খাদ্য, ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ওদেরকে দেওয়া হয়, ওনাদেরকে প্রশিক্ষণ করা হয়। এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অন্তর্গত দামচড়ার আরেকজন বেনিফিশিয়ারিকে আমরা মাছের পোনা থেকে শুরু করে মাছের খাদ্য, সুষম খাবার, খৈল টোল, তারপরে মাছের ওষুধ, সমস্ত কিছু ওনাদেরকে বিনামূল্যে দেওয়া হয়।
সংস্কার ভারত ত্রিপুরা প্রান্তের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদ্য প্রয়াত শিল্পী সৌমেন দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাংস্কৃতিক কর্মধারার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে বিশ্ব রেকর্ডের সামনে লিওনেল মেসি। আজ রাতে এর্লিংটনে গ্রুপ জে এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই খেলায় মেসি এক গোল করলেই হবেন বিশ্ব রেকর্ডের অধিকারী। বর্তমানে 16টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন ক্লোসা এবং মেসি। এদিকে আজ সকালে উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপ ভার্দের কাছে আটকে গেল উরুগুয়ে। খেলার ফলাফল 2-2। টানা 2 ম্যাচে পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে খেলার স্বপ্ন দেখছে 5 লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশ কেপ ভার্দে। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই পরের রাউন্ডে চলে যাবে তারা। এদিকে গ্রুপ জি এর ম্যাচে মিশর 3-1 গোলে জয়ী হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অথচ গোল করে প্রথমে এগিয়েছিল নিউজিল্যান্ড। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয়ের অনন্য রেকর্ড গড়ল মিশর। উল্লেখ্য, 1934 সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। 92 বছরের অপেক্ষার অবসান ঘটে আজ জয় পেল দলটি। এদিকে 11 জুন থেকে আজ ভোর পর্যন্ত 33টি ম্যাচে শতাধিক গোল হয়েছে, যা একটি রেকর্ডও। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 71%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে আরো সচেতন হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান পরিদর্শনে রাজ্যপাল। জনকল্যাণকারী প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আহ্বান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর। বিশ্বজনীন স্বীকৃতি জিআই ট্যাগ পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা। বিশ্বকাপ ফুটবলে বিশ্ব রেকর্ডের সামনে লিওনেল মেসি। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।